ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু ভোট গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ। ৮ বছর আগে ধারণ ক্ষমতা পূর্ণ হলেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিলে, অতিরিক্ত বর্জ্যে হুমকিতে পরিবেশ। লোড গাড়ি ওঠার সময় যখন কন্ট্রোল না তখন নিচের দিকে পড়ে যায়। আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার, এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়, কথিত জুম্মোল্যান্ডের সমর্থন নেই স্থানীয়দের, সশস্ত্র সংগঠনগুলোর দৌরাত্ম্যে কমছে পর্যটক। আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো, সেটা কোনোদিন হতে পারে না। আমাদের গ্রামের সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব, আপনাদের তা আপনাদের মতো। বর্ষায় বেহাল দশা চট্টগ্রাম নগরীর 100 কিলোমিটার সড়ক, খানাগর্ত গর্তে ঘটছে দুর্ঘটনা, 6 জনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস কর্পোরেশনের। এবং রাশিয়ার তেল কেনায় ভারতের উপর 25 থেকে বাড়িয়ে 50% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, অন্যায্য ও অযৌক্তিক বলল ভারত। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি মশিউর অনিক। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য ইসিকে দেওয়া হবে চিঠি। ফেব্রুয়ারিতে সেই নির্বাচন আয়োজনে ইসিকে এবার চিঠি পাঠিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে উল্লেখিত সময় প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোটের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সিএসি। বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অন্যান্য অংশীজনদের সাথেও ধারাবাহিক বৈঠক করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ভাষণের 24 ঘণ্টা পরেই 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। বুধবার রাতে ইসিকে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করা হয়। উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন। এতে বিগত 15 বছরে নাগরিকের ভোটাধিকারের প্রেক্ষাপট তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও স্মরণীয় করতে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। এর আগে বুধবার দুপুরে ব্রিফিংয়ে নিজ কার্যালয়ে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার। জানান, তফসিল ঘোষণা হবে ভোটের অন্তত 2 মাস আগে। ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন তো নিশ্চয় আগে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের অংশীজনদের সহযোগিতার কথা জানান সিএসি। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তোর মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। এ সময় কথা ওঠে কমিশনের চলমান নানান কার্যক্রম নিয়ে। সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট সংক্রান্ত কেনাকাটা সহ বেশ কিছু বিষয়ে। সিইসি বলেন, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে বেশ কিছু কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন। মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনাই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশব্যাপী কর্মকর্তাদের সতর্ক করে যাচ্ছে কমিশন। এবারে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে বিগত সময়ের অনাস্থার দিকটি ঠিক হবে বলেও আশাবাদী ইসি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
2017 সালে শেষ হয়েছে আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ধারণ ক্ষমতা, কিন্তু 8 বছর পার হলেও এখনও সেখানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই ল্যান্ডফিলে বর্জ্যের উচ্চতা 30 ফুট পর্যন্ত থাকার কথা থাকলেও এখন সেখানে বর্জ্য ফেলা হচ্ছে 90 ফুট উচ্চতায়। এতে একদিকে যেমন বর্জ্যের গাড়ি চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, অন্যদিকে অতিরিক্ত বর্জ্যে হুমকির মুখে চারপাশের পরিবেশ। শম্পা বিশ্বাসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তাহিদুর রহমান। বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে আমিনবাজার ল্যান্ডফিলে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস হয়ে সবশেষে এসে জমা হয় আমিনবাজারের এই ভাগাড়ে। প্রতিদিন আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্যের গাড়ি আসে 700 থেকে 800টি। এর মধ্যে ডিএনসিসির নিজস্ব গাড়ি 500টির বেশি, আর বাকিগুলো প্রাইভেট গাড়ি। এক একটি প্রাইভেট বর্জ্যের গাড়ি গড়ে 10 টন করে বর্জ্য পরিবহন করে। অন্যদিকে সিটি কর্পোরেশনের নিজস্ব গাড়িতে এই বর্জ্যের পরিমাণ থাকে 3 থেকে 4 গুণ। শঙ্কার বিষয় হলো, আগে এই বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে গাড়িগুলো 30 ফুট উচ্চতায় উঠলেও এখন উঠতে হয় 90 ফুট উপরে। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। অনেক সময় গাড়িগুলি সাইড করে যায়, ওরা গেলেও এটা আবার আমাদের আরো অন্য গাড়ি আছে, সেগুলো দিয়ে আমাদেরকে হেল্প করে উঠায় দেয়। অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা ঘটে, এমন দেখা যায় রাস্তার কারণে হয়। আবার ওই যে নিচে চাকার নিচে হয়তো একটা পলিথিন পড়লো বা ময়লা কিছু পড়লো, এই কারণে হয়তো পিছলে যায়। উঠতে তো কষ্ট হয়, এটা করা দরকার, কিংবা আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার। এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা তো এখন চলে না। এখন আমাদের জন্য সবচেয়ে তো রিস্ক, যখন গাড়িটা আপনি যখন লোড গাড়ি উঠার সময় যখন কন্ট্রোল না হয় তখন নিচের দিকে পড়ে যায়। এরকম ভাবে অনেক, মানে গত সপ্তাহে আমার 2 বার পড়ছে। দুর্ঘটনার বিষয়ে অবগত ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানালেন, নতুন করে 80 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যার মধ্যে 30 একর বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের আর বাকি 50 একর ল্যান্ডফিলের জন্য। তবে নতুন করে অধিগ্রহণ করা জমিতে বর্জ্য ফেলা যাবে 2026 সালের শেষের দিকে। 17-এর পরে আজকে প্রায় 8 বছর এটা অতিরিক্ত সময় ধরে চলছে। এইখানে ওয়েস্ট আমরা ধারণা করেছিলাম হয়তো 30-35 ফিট পর্যন্ত এইটার ওয়েস্টের হাইট হবে। এই মুহূর্তে আজ থেকে দিন 20 আগে আমরা এটার একটা টপোগ্রাফিক সার্ভে করেছি, ওখানে আমরা ওটার এক্স্যাক্ট হাইট পেয়েছি 90 ফিট। সেকেন্ড ল্যান্ডফিলটা শেষ হতে হতে আমরা ধরে নিচ্ছি এটা 26-এর এন্ড অফ 26 পর্যন্ত লেগে যাবে। তার মানে আমাদের বর্তমান যে ল্যান্ডফিল, এটাকেই যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আমাদেরকে 26-এর এন্ড অফ 26 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ উচ্চতায় বর্জ্য ফেলায় আমিনবাজার ল্যান্ডফিলের আশপাশের প্রাণ প্রকৃতিতেও প্রভাব পড়ছে। এক গবেষণায় দেখা গেছে, পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে ল্যান্ডফিল থেকে নির্গত গ্যাস, যার মধ্যে মিথেন অন্যতম। তাই সিটি কর্পোরেশনকে আমিনবাজার নিয়ে এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। আমিনবাজার ল্যান্ডফিল সাইটে বর্তমান যে অবস্থা রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের সুস্পষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় একটি অরাজকতা এবং ব্যর্থতার একটি চিত্র আমরা দেখতে পাই। বর্জ্য পানির কারণে যে নদী দূষিত হচ্ছে এবং আশেপাশের যে জীববৈচিত্র্য এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এটি দেখভাল করার যে দায়িত্বটি পরিবেশ অধিদপ্তরের ছিল, সুস্পষ্টভাবে তারাও ব্যর্থ হয়েছে। টোটাল এটি একটি ব্যর্থতার চিত্র। এটি অনতিবিলম্বে এটিকে একটি ভালো ম্যানেজমেন্টে আনা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রতি বছরই রাজধানীতে বর্জ্যের পরিমাণ বাড়ছে। তাই পরিকল্পিত নগরী গড়তে হলে এখনই বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। এত বড় একটা ক্যাপিটাল সিটিতে আমরা যখন বসবাস করি, তার অবশ্যই এখানে একটা বিজ্ঞান ভিত্তিক ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকা উচিত, যার খুবই আংশিক একটা বিষয় এখানে আছে, শুধুমাত্র সংগ্রহ করে এবং পরিবহন করে। এই দুটো ঠিক আছে, কিন্তু সর্টিং, রিসাইক্লিং এবং ডিসপোজাল এটার কোনোটাই সঠিকভাবে হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় 2009 সালে আমিনবাজারে 54.88 একর জমিতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয় 2017 সালে, কিন্তু এখনও এই ল্যান্ডফিলে বর্জ্য ফেলা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিনবাজার ল্যান্ডফিলের 3 নম্বর প্ল্যাটফর্মে। ধারণ ক্ষমতার 3 গুণ উচ্চতায় যখন এই বর্জ্যের গাড়িগুলো ওঠে, তখন এই প্ল্যাটফর্মে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয়। চালকেরাও শঙ্কায় থাকেন কখন না জানি দুর্ঘটনা ঘটে, কারণ এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে বর্জ্যের বিশাল স্তূপ। শম্পা বিশ্বাস, এখন সাভার, ঢাকা।
আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন ছবির মতো সুন্দর। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা বান্দরবান এলাকার পাহাড়ের মেঠো পথ ধরে আঁকা পাকা যে পথ, সে পথ ধরে যারা পর্যটকরা আছেন তারা হারিয়ে যেতে চাইবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কিন্তু এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই অঞ্চলগুলোতে প্রায়ই এখন দেখা যাচ্ছে গোলাগুলির ঘটনা। বিশেষ করে যদি আপনাদেরকে বলি, তাদের হাতে রয়েছে AK-47, AK-56-এর মতো আধুনিক অস্ত্রাদি। খাগড়াছড়ি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এই সকল এলাকায় ব্যবহার করা হচ্ছে অবৈধ সব আধুনিক অস্ত্র। আর এই অস্ত্র ব্যবহারে গেল 1 বছরে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 45 জন, যেখানে বাদ যায়নি উপজাতি, বাঙালি কিংবা অন্যান্য যারা জাতিগোষ্ঠীর আছেন তাদের কেউই। এছাড়া অনেকেই স্বপ্ন দেখেন এই 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মোল্যান্ড প্রতিষ্ঠার। খাগড়াছড়ি ঘুরে আহাত আহমেদের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন সিওল আহমেদ। এটা তো কখনো হয় না, এটা সরকার কখনো দিবে না। তারা যদি ভুল বুঝতে পারে, কোনো দিনও হবে না এটা। বর্তমানে যে রাষ্ট্রে আমরা যে দেশে বসবাস করি, আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো, সেটা কোনো দিন হতে পারে না। আমাদের গ্রামের সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব, আপনাদের তা আপনাদের মতো। এক প্রকার বলতে পারেন এই যে ইন্ডিয়া যেভাবে ইয়াগুলো প্রদেশগুলো চলতেছে এইরকম আর কি। চাঁদাবাজি, অপহরণ আর জুম্মোল্যান্ড প্রতিষ্ঠা সহ নানা ইস্যুতে ফোনে কথা হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর মুখপাত্র অঙ্গমার্মার সঙ্গে। পার্বত্য অঞ্চলে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যৌক্তিকতা কতটুকু জানতে চাওয়া হয় তার কাছে। আপনি যেই কোনো একটা নাম দিতে পারেন, আঞ্চলিক স্বায়ত্ত শাসন অথবা এই সাহিত্য, কিন্তু স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হতে হবে। এটা পার্বত্য চট্টগ্রাম মুদ্রার অধীনে থেকে পার্বত্য চট্টগ্রামকে পরিচালনা করতে হবে। আমাদের কোনো প্রতিরক্ষা নীতি থাকবে না। আমরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আপামর জনগণের যখন কোনো কারণে হামলা হবে, বহিঃশত্রু আক্রমণ করবে, তখন বাংলাদেশের সাথে তাদের কাছে মিলিয়ে পার্বত্য জনগণ প্রতিরক্ষা গড়ে তুলবে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সজাগ রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থের, আর এই অর্থ যোগানের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো। একই সাথে ঘটছে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা, আর এসব কর্মকাণ্ডে বিরক্ত এলাকাবাসী। গত 4-5 দিন মানে আমরা একবার পাই নাই না দাদা। একদিকে নালা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, একবারে ওই যে বুইমারা, সবগুলা টাওয়ারে গেন্দাম হয়েছে। সশস্ত্র সংগঠনগুলো দৌড়াতে পার্বত্য জেলাগুলোতে প্রতিনিয়তই কমছে পর্যটক। ক্ষতির মুখে পড়ছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। আপনার যে কথা বলছেন এটা একদম অস্বীকার করার কোনো জো নাই। এখানে ব্যাপক হারে কিছুটা হচ্ছে চাঁদাবাজি হয়, এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যে উদ্যোগ নিচ্ছে সেটাকে আমি মনে করি আরেকটু যদি সাথে যদি আদার্স প্রশাসনগুলো উদ্যোগ নেয়, তাহলে আমরা মনে হয় এটাকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো।
3 পার্বত্য জেলায় 1977 সাল থেকে ধারাবাহিকভাবে 5টি অপারেশন পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমটি ছিল অপারেশন ডিগ আউট, দ্বিতীয়টি অপারেশন ট্রাইডেন্ট, তৃতীয় আর চতুর্থ অপারেশনের নাম পাঞ্চিং টাইগার ও অপারেশন দাবানল। আর সবশেষ অপারেশন উত্তরণ শুরু হয় 2001 সালের 1 আগস্ট থেকে, যা এখনও চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এই খাগড়াছড়িতে গত 6 মাসে প্রায় 40টির বেশি মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বর্তমানেও 12 থেকে 14টি মোবাইল টাওয়ার কোনোভাবেই কাজ করছে না, যার ফলে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যেমন শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে, একই সাথে এই খাগড়াছড়িতে অনেক বড় একটি অনলাইন মার্কেট রয়েছে, যেই মার্কেটও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিউল আহমেদ, এখন, সবুজবাগ, খাগড়াছড়ি। চট্টগ্রাম নগরীতে এবছর বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 কিলোমিটার সড়ক। এর মধ্যে কিছু সড়কের অবস্থা একেবারে বেহাল। খানাখন্দ আর গর্তে ভরা এসব সড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। মেরামতের পর বছর না ঘুরতে এসব সড়কে ফিরে যায় আগের রূপে। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। ক্ষতিগ্রস্ত সড়ক 6টি জোনে ভাগ করে সংস্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীতে মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি হাটহাজারী সড়ক নামেও পরিচিত। প্রতিদিন এই পথ ব্যবহার করেই চট্টগ্রাম শহরে যাতায়াত করেন হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার বাসিন্দারা। মাসখানেক ধরে ভারী ও মাঝারি বৃষ্টিতে একেবারেই বেহাল সড়কটি। পুরো সড়ক জুড়েই খানাখন্দ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একটু বৃষ্টি হইলে পানি জমলে রিক্সা কোন গাড়ি কোন প্রাইভেট কোন সব অ্যাক্সিডেন্টে পড়ে যায়। ছোট গাথা যদি আমি ভরাই ওটা পানিতে নিয়ে চলে যাবে, কারণ রাস্তা প্রথমে পুরো অ্যাক্সিডেন্ট করলে পুরোটাই থাকবে। এখানে একটু বৃষ্টি হলে পানি টানি ওইটা পুরো রাস্তা নালা টালা পুরো জাম হয়ে থাকে, পানি সরতে পারে না। 2 নম্বর ভিটামিন দিয়ে ফিস দিয়ে কাজ করে, যার কারণে এরা রাস্তার টেম্পার ঠিক নাই, যার কারণে 6 মাসের মধ্যে রাস্তা আবার গর্ত হয়ে যায়। বৃষ্টিতে ভেঙে গেছে, এগুলো যদি ঠিক করা হইতো তাহলে সুন্দরভাবে আমরা চলতে পারতাম, আমাদের ভোগান্তি হইতো না। নগরীতে বাণিজ্যিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক স্ট্যান্ড রোড। সদরঘাট থেকে এই সড়ক মিলিত হয়েছে বারিক বিল্ডিং মোড়ে। 1.5 কিলোমিটারের কম দৈর্ঘ্যের এই সড়কটির পাশেই রয়েছে ছোট বড় 22টি ঘাট। আমদানি করা লোহার স্ক্র্যাপ, ভোগ্যপণ্য, পাথর, ক্লিংকার সহ বিভিন্ন পণ্য ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা লরিতে করে পরিবহন করা হয় এসব ঘাট থেকে। কিন্তু গর্তের কারণে পণ্য পরিবহনে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। আমরা কি পরিস্থিতি আছি, কি কষ্টতে আছি, এটা বলার ভাষা মানে খুঁজে পাচ্ছি না। বিগত 10-15 বছর আমি কখনো ভালো দেখি নাই। পানি জমে থাকার রাস্তা ভাঙার কারণে আধা ঘন্টার পর 1-1.5 ঘন্টা লাগে, আমাদের তখন ইনকামও কমে যায়। যখন পানি উঠে তখন গাড়ি উল্টে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ আহত এবং নিহত হয়। সম্প্রতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সড়কের সংখ্যা অন্তত 40টি। ক্ষতিগ্রস্ত সড়কগুলো 6টি জোনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। অলরেডি 6টা জোনে 6টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছে, তারা সেখানে কাজ শুরু করছে। এখানে একটা জিনিস সমস্যা হয় কি, যেটা যে অতিরিক্ত ভারী বর্ষণ হলে অনেক সময় কাজ করতে পারে না, কারণ এখানে যে বিটুমিন তারপর অন্য যে ম্যাটেরিয়ালসগুলো দিতে হয় সেগুলো যদি সরে যায় তাহলে আর কাজের কোনো কিন্তু কোয়ালিটেটিভ যে স্টেজটা সেটা আমরা পাই না। সড়ক সংস্কারে গেল 8 বছরে 6টি প্রকল্পের আওতায় 2,500 কোটি টাকার বেশি খরচ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু সংস্কারের পর সামান্য বৃষ্টি কিংবা বছর না ঘুরতেই সেগুলো আবারও ফিরে গেছে আগের দশায়, যেখানে বিশেষজ্ঞদের হিসাবে পরিকল্পিতভাবে একটি সড়ক সংস্কার করা হলে সেটি অন্তত 10 বছর টিকে থাকার কথা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সাতক্ষীরা সদর উপজেলার চল বাতিথা থেকে বহেরা পর্যন্ত বয়ে চলা যে খাল, সে খালটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, যার একটা ঐতিহাসিক নিদর্শনও রয়েছে, একটা মাধুর্য রয়েছে। সেটা হচ্ছে 2 বাংলাতেই এই খাল ধরেই যে সমস্ত নিবাসীরা তারা ব্যবহার করতেন, চলতেন তাদের নিজস্ব পথে। কিন্তু সময়ের ব্যবধানে সেই খালে দেখা দেয় ভাঙন। এরপরেই তৈরি করা হয় নতুন এক সড়ক, যেটা বাঁধ হিসেবেও ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি সেই খালেই বাঁধ নির্মাণ করা আর পুনর্খনন করায় জোয়ারের পানিতে এবার আবারও ভাঙন দেখা দিয়েছে সে খালে। পানি উন্নয়ন বোর্ড আর এলজিইডির সমন্বয়হীনতা আর সঠিক মাপ না থাকায় সরকারি অর্থ নষ্ট হয়েছে বলছে স্থানীয়রা। সে সরকারি অর্থের পরিমাণ প্রায় কোটি টাকার বেশি। সড়ক ভেঙে বিপাকে সদর আর দেবহাটার কয়েক হাজার মানুষ। সাতক্ষীরা থেকে আসান রাজীবের প্রতিবেদন, যেখানে ক্যামেরা ছিলেন মাসুদ রানা।
সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা থেকে বহেরা পর্যন্ত বয়ে চলা ঐতিহাসিক কলকাতা খাল, যে খাল দুই বাংলার জলপথের অন্যতম মাধ্যম ছিল। তবে কালক্রমে পলি জমে খালটি সংকুচিত হওয়ায় পাড় ঘেঁষে নতুন সড়ক নির্মাণ করে এলজিইডি, যাতে ব্যয় হয় ১,46,00,০০০ টাকা। তবে নির্মাণের ৩ বছরের মধ্যেই ধসে পড়েছে সড়কের বিভিন্ন অংশ। স্থানীয়রা বলছেন, সড়ক নির্মাণের পর সম্প্রতি খালটি পুনঃখনন করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই খালে পানির প্রবাহ বেড়ে যায়, আর তাতেই খালের পাড় ভেঙে বিলীন হতে শুরু করে সড়ক। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চরবালিথা থেকে বহেরা পর্যন্ত সড়ক। বেড়িবাঁধ সহ রাস্তাটি ভাঙলে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে বলছেন চলাচলকারীরা। 2023 সালে নতুন রাস্তা তৈরি করা হয়েছিল, এখন জোয়ার ভাটা আসাতে আমাদের রাস্তা ভেঙে যাচ্ছে। ৩-৪ কিলোমিটার পথ একদম পুরো রাস্তাটা একদম খেয়ে গেছে। এই রাস্তা ভাঙানোর ফলে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেছে না, ইমার্জেন্সি কোনো রোগী তার একটা মৃত্যুর উপক্রম প্রায়। কলকাতার খালটা ভেঙে যাওয়ার মতন হয়েছে, 2 ফুট থেকে 3 ফুট বাকি আছে। এই খালটা ভেঙে গেলে আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যাবে। এখন এখান থেকে যে একটা গাড়ি নিয়ে মাছ নিয়ে যাবে সেটুকু সময় ওরা এই রাস্তার জন্য যাওয়া পাচ্ছে না। এখন মনে করেন অনেক দূর ঘুরিয়ে শহরে যেতে হয়। নাগরিক নেতারা বলছেন, সড়ক নির্মাণের সময় পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির সমন্বয় না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া সঠিক ম্যাপ না করে সড়ক তৈরি করায় নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের জমির ওপরে এলজিডি সহ বিভিন্ন সংস্থা রাস্তা নির্মাণ করার পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশনের পথ রাখা হয়নি। যদি আজকে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এলজিডি বা অন্যান্য প্রতিষ্ঠান যদি সেখানে রাস্তাঘাট নির্মাণ করতো, ব্রিজ নির্মাণ করতো, তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না এবং সরকারি হাজার হাজার কোটি টাকা লোপাট বা ধ্বংস হতো না। এলজিইডি বলছে, সম্প্রতি খালের সংযোগস্থলে আড়াআড়ি বাদ দেওয়ায় জোয়ারের সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গত অর্থবছরে খনন করা হয়েছে, খালের গভীরতা বৃদ্ধি করা হয়েছে। খালের গভীরতা যখন বৃদ্ধি করেছে তখন কি হয়েছে, তখন এদিক দিয়ে নৌ চলাচল একটু বেড়ে গেছে বা আদার্সি, যার জন্য ওয়েভ অ্যাকশনের কারণে কি হয়েছে, এই বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হলে পরে এখন আগেই বললাম যে বাঁধ রক্ষা করার সক্ষমতা আমাদের নাই, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড করে থাকে। তো এই বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। খালটার গভীরতা বাড়ার কারণেই কিন্তু এই যে অপ্রস্তুত ব্রিজ এবং কিছু কিছু রাস্তা যেগুলো কিনা আসলে খালের যে ফ্লাড প্ল্যান বলে আর কি, ফ্লাড প্ল্যানের মধ্যে নির্মাণ করা হয়েছে, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তো আমরা আসলে সংশ্লিষ্ট দপ্তরের সাথেও আমরা আলাপ করেছি, এ ধরনের ব্রিজ বা রাস্তা নির্মাণ ফিউচারে করার ক্ষেত্রে যেন সিএস ম্যাপ অনুসরণ করা হয়। চরবালিথা থেকে বহেরা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 12 কিলোমিটার। এর মধ্যে প্রায় 2.5 কিলোমিটার সড়ক ইতোমধ্যেই ভাঙনের কবলে পড়েছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। মেহেরপুরে বেড়েছে সবজি, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। বাজারে বেশিরভাগ সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে মৌলভীবাজারে হাওর বিলে দেশীয় মাছ কম থাকায় বেড়েছে চাষের মাছের দাম। এ নিয়ে আরও জানাতে মেহেরপুরের বড় বাজারের সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। এছাড়া মৌলভীবাজারের পশ্চিম বাজারের মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে চলে যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, আপনি জানাবেন বাজারের সবজির দাম বাড়ার কারণ কি, আর কি বলছে বিক্রেতারা? আপনাকে প্রথমে জানিয়ে রাখি, টানা বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের কিন্তু বেশিরভাগ সবজি ক্ষেতই নষ্ট হয়েছে, যার ফলে মেহেরপুরের বাজারগুলোতে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে, যার ফলে গত কয়েকদিন থেকেই ঊর্ধ্বমুখী সবজির দাম। এর পাশাপাশি পেঁয়াজের বাজারও কিন্তু বাড়তি। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 65 থেকে 70 টাকা ছিল। অর্থাৎ কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 80 টাকা সর্বোচ্চ। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, যেটি গত কয়েকদিন আগে 140 টাকা ছিল। এর পাশাপাশি যদি আমি সবজির কথা বলি, সবজি কিন্তু সব ধরনের সবজির দামই কিন্তু বেশি, কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। আজ প্রতি কেজি বেগুন খুচরা বিক্রি হচ্ছে প্রায় 70 টাকা করে, যেটি গত কয়েকদিন আগেও বিক্রি হচ্ছিল 60 থেকে 65 টাকা। এর পাশাপাশি পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা, পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, পুঁই শাক 20 থেকে 25 টাকা,
লাল শাক বিক্রি হচ্ছে 50 টাকা, কাটুয়ার শাক যেটি সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এরকম সব ধরনের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী, তবে কিছুটা কম এখনো পর্যন্ত কিছুটা নিম্নমুখী। আলুর দাম প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা করে। এদিকে সব ধরনের সবজির দাম বাড়তি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। তবে হাসি ফুটেছে চাষিদের মুখে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত কয়েক মাস ধরেই টানা বৃষ্টিপাত, যার ফলে মেহেরপুরের বেশিরভাগ সবজি ক্ষেতি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে সব সময়ের চাইতে সরবরাহ কিন্তু অনেকটাই কম, যার ফলেই কিন্তু দাম বাড়তি। এছাড়াও আপনি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ক্ষেতের সবজি নষ্ট হলেও দাম যদি একটু বেশি হয় তারা পুষিয়ে নিতে পারবে। এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। সবজির পর এবার জেনে নিব মাছের বাজারের খবর। সে খবর জানতে চলে যাব মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, আপনি জানাবেন কোন মাছ কত টাকা করে বেড়েছে আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বেশ কিছুদিন থেকেই কিন্তু বাজারে মাছের দাম চড়া এবং এখানে প্রত্যেকটি মাছের দামই বাড়তির দিকে, অর্থাৎ চাষের মাছে বলা যায় এখন বাজার ধরে রেখেছে, কারণ বিল এবং হাওরের যে মাছগুলো আছে সেগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। কারণ হিসাবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বৃষ্টিপাত কম হওয়ার কারণে হাওরে এবং বিলে পানি কম থাকার কারণে দেশীয় মাছ আহরণ করা সম্ভব হচ্ছে না। এতে করে বাজারে মাছের ঘাটতি দেখা দিয়েছে এবং বিশেষ করে মৌলভীবাজার জেলার বিভিন্ন যে ফিশারিজ আছে সেগুলো থেকে বাজারে মাছ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও সাতক্ষীরা এবং অন্যান্য জেলার থেকে, যশোর থেকেও কিন্তু মাছ মৌলভীবাজারে আমদানি করা হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিটি মাছের দামই কিন্তু বেড়ে গিয়েছে। গরিবের খাদ্য হিসেবে পরিচিত পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের দাম প্রতি কেজিতে 100 থেকে 130 টাকা বেড়ে গিয়েছে। আগে যেখানে খুচরা বাজারে 130 টাকায় তেলাপিয়া বা পাঙ্গাস মাছ পাওয়া যেত, এখন সেটা কিন্তু পাইকারি বাজারে 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সেটা খুচরা বাজারে গিয়ে 230 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু রুই বা কাতলা মাছের দামও প্রতি কেজিতে 80 থেকে 100 টাকা বেড়ে গিয়েছে। যেখানে আগে 280 থেকে 300 টাকা কেজিতে খুচরা বাজারে পাওয়া যেত, এখন সেখানে সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি কথা বলেছিলাম ব্যবসায়ী এবং আড়তদারের সাথে, তারা জানিয়েছেন যে মাছের সরবরাহ কম থাকার কারণে এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু মাছের দাম বেড়ে গিয়েছে এবং এতে করে যারা ভোক্তা রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে যদি বৃষ্টিপাত হয় এবং হাওরে বিলে পানি বাড়তে থাকে এবং দেশীয় মাছের যখন সরবরাহ বাড়বে তখন কিন্তু মাছের দাম কিছুটা স্থিতিশীল হয়ে আসবে। এছাড়াও যে বিভিন্ন জায়গার যে হাওর বিল আছে সেগুলো থেকে এখন একটু পোনা মাছ বাজারে আসছে, তার দামও কিন্তু চড়া। যেখানে আগে 300 বা 500 টাকা কেজিতে বিক্রি হতো এবং সেটা আপনার 600 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে মাছের দামের বাজার অস্থিতিশীল এবং ক্রেতা সাধারণ সমস্যার মধ্যে রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ। সবজি এবং মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কিছু বিষাদ হোক পাখি নগরীর নোনা ভরা দেয়ালে, যে বিষাদ ছড়িয়ে আছে পদ্মার তীব্র ভাঙনের শিকার হওয়া নদীপাড়ের মানুষেরা। যদি বলি দৌলদিয়া রুটের 1 নম্বর ফেরিঘাটের কথা, সেটি এখন প্রায় বিলীন। ঝুঁকিতে রয়েছে আরেকটি ওয়ারিতে করে বাধ্য হয়ে লঞ্চ সার্ভিস সরিয়ে নিতে হয়েছে পাশের 2 নম্বর ফেরিঘাটের পন্টুরায়। বিপাকে পড়েছেন যাত্রী, লঞ্চ শ্রমিক, মালিক আর স্থানীয় ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছে অব্যবস্থাপনা আর গাফিলতির শিকার হচ্ছে পুরো একটি যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আসাদ জামান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলদিয়া নৌপথ। পদ্মা নদীর প্রবল স্রোতে ভাঙনের কবলে নৌপথটির অবকাঠামো গেল 1 সপ্তাহ ধরে ভাঙলেও গেল মঙ্গলবার ভয়াবহ রূপ নেয়। দুপুরের দিকে হঠাৎ করে একটি জেটির নিচের মাটি সরে যায় এবং মুহূর্তেই সেটি নদীতে ধসে পড়ে। আরেকটি জেটিও রয়েছে বিলীনের শঙ্কায়, ফলে বাধ্য হয়ে লঞ্চগুলো সরিয়ে নেওয়া হয় পাশের পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাটে। সেখানে কোনো রকমে অস্থায়ীভাবে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ রয়েছে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও আগাম কোনো প্রস্তুতি নেয় না কর্তৃপক্ষ। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়।
এছাড়া লঞ্চঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে বিপাকে পড়ছেন যাত্রী, লঞ্চ শ্রমিক ও মালিকেরা। পল্টনের সাথে এলো ধাক্কা মারে, পল্টনের 2-3টা তার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পর আস্তে আস্তে যে সিঁড়িটা ছিল যেটি, ওটা আস্তে আস্তে নিচের দিকে তলায় যায়। লঞ্চঘাটটা তো অলরেডি গেছে কালকে ভাঙ্গা, তো কর্তৃপক্ষ আসতেছে, দেখতেছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যাত্রী ছাউনি ভাঙে যাইতে পারে এবং কি দোকানপাট ভাঙা নদী গর্ভে বিলীন হয়ে যাইতে পারে। আমাদের তো রেনি সিজনে এমনি যাত্রী কম, সেক্ষেত্রে গাড়ি স্থানান্তরের কারণে আমরা এর প্রভাব আরো প্রকট আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ যাতায়াতে অসুবিধা হবে, প্লাস ওই পারে যে মানুষগুলো আছে এদেরও সমস্যা হবে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু জায়গাটি ফোরশোরমুক্ত এলাকা, পানি উন্নয়ন বোর্ড একই সাথে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করেন এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় রাতে এসেছিলেন এবং তিনি কিছু ব্যবস্থা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। মোটামুটি ভালোভাবে কিছু বস্তা ফালাইলে তখন এই জায়গাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, মিনিমাম 50-60 হাজার বস্তা যদি ফালান যা, প্রায় 300-400 মিটার জায়গা, তাহলে মোটামুটি একটা স্থিতিশীলতা আসবে আর কি। পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথটি। এখনই সময় দ্রুত ও টেকসই ব্যবস্থা নেয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। দক্ষিণাঞ্চলের অধিকাংশ শহর উপশহরের বাণিজ্য এবং চাষাবাদ নদী খাল কেন্দ্রিক। পটুয়াখালীর মুরাদিয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাট বাজার ও জনপদ। নদীটি পলি জমে দখল দূষণে খালে পরিণত হয়ে এখন অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমে পানি শূন্যতা ও বর্ষায় জলাবদ্ধতায় সংকটে পড়ে মানুষ। নদীটি রক্ষা ও রাজস্ব আদায়ে উদ্যোগী হয়েছে প্রশাসন। জসিম পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। পটুয়াখালীর দুমকি উপজেলায় 22 কিলোমিটার দীর্ঘ মুরাদিয়া নদীটি 90 দশকে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমের একমাত্র মাধ্যম ছিল। ঝালকাঠি, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর গলাচিপা শহরের সঙ্গে চলত এই বাণিজ্যিক কার্যক্রম। তবে দুই যুগে 50 ফুট চওড়া নদীটি দখল, দূষণ ও পলিজমে সংকুচিত হয়ে 30 ফুট প্রশস্তের খালে পরিণত হয়েছে। জীববৈচিত্র্য, যোগাযোগ, পানি সংকট আর জলাবদ্ধতায় দিশেহারা কৃষক সহ সর্বস্তরের মানুষ। অবৈধ দখল, এটা তো কোনো লিগাল না, এটা তো কোনো খাজনা দেয় না, পাতি দেয় না, এটা তো সরকারই মনে করেন গ্রাম করছে, মাটি কাটছে, সবই করছে, কিন্তু ওপারে মানুষ দখল করতেছে। কিছু কিছু পরিবারের আছে পুরো খালের উপর নির্ভরশীল, ঠিক আছে, তখন যখন পানি শুকিয়ে যায় তখন তো আর পানি পাচ্ছে না, তো এদের পারিবারিক অনেক সমস্যা হয়। খরচ চলতে আছে না, এই নদী গেছে মরিয়া, এই খাল আসলে মালির খাল কইতো, ওই খাল মরিয়া গেছে, আমরা বিস্ফোরা করতে পারি না। অর্ধশত একরের অধিক জমি অবৈধ দখলে রয়েছে নদীর তীরের মানুষের। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপজেলার অন্যান্য খাল দখলমুক্ত করা ও ভূমির রাজস্ব আদায়ে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন। মুরাদিয়া খাল সহ আপনার দুমকিতে যতগুলো খাল আছে, আমি সার্ভেয়ারকে নির্দেশনা প্রদান করেছি, উনি তালিকা করছেন যে কোনো খাল দখলে আছে কিনা বা কার দখলে আছে। পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ পূর্বক আমরা বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নদীটি খনন ও দখলমুক্ত করা হলে যেমন উপকৃত হবে স্থানীয় কৃষক ও বাণিজ্যিক লোকজন, একই সঙ্গে সরকার আদায় করতে পারবে বিপুল পরিমাণের রাজস্ব। জসিম পারভেজ, এখন, পটুয়াখালী। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। বুধবার রাত 8:30টার দিকে শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ আর স্থানীয়রা জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে বুধবার দুপুর থেকে প্রতিপক্ষ দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে রাতে জয়কে একা পেয়ে প্রতিপক্ষের 10 থেকে 12 জন হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে পঞ্চগড় সদর হাসপাতাল, এরপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে বন্দুক হামলায় 5 সেনা গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় 10:56 এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এক সেনা সার্জেন্টকে আটক করা হয়েছে। এরপর জরুরি ভিত্তিতে আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলি চালানোর 39 মিনিট পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সন্দেহভাজন বন্দুকধারী একজন সেনা সার্জেন্ট বলেও মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে। তবে কী কারণে এই বন্দুক হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। সন্দেহভাজনকে আটক করায় আপাতত আর কোনো হামলার শঙ্কা না থাকলে সব বাসিন্দাকে দরজা জানালা বন্ধ রেখে সতর্ক থাকতে বলা হয়েছে। রাশিয়ার জ্বালানি তেল কেনায় শাস্তিস্বরূপ ভারতের ওপর 25% শুল্ক বাড়িয়ে মোট 50% শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই সংক্রান্ত নির্বাহী আদেশের মধ্য দিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের পরিমাণ গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 50%। আর এই অবস্থায় এই শুল্ক হারকে অন্যায্য আর অযৌক্তিক বলে অভিহিত করছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই রকমের টানাপোড়েনের মধ্যেই চলতি মাসের শেষেই চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। মার্কিন শুল্ক ঝড় মোকাবিলায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়েও আরও এক ধাপ পিছিয়ে পড়ল ভারত। ওয়াশিংটনের হুমকি উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় শাস্তি হিসেবে নয়াদিল্লির উপর আরও 25% শুল্ক যোগ করে নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ভারতীয় পণ্যে অতিরিক্ত 50% শুল্কের বোঝা চাপল। আগের গড় শুল্ক হার 5 থেকে 10%-এর সাথে এখন ভারতীয় পণ্যে যুক্ত হবে 50%। রুশ তেল কেনা বন্ধ না করায় ইউক্রেন যুদ্ধে ভারত ইন্ধন যোগাচ্ছে বলে আগে থেকে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। মঙ্গলবার 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছিলেন। এরপরও বিষয়টি আমলে নেননি নরেন্দ্র মোদী। অবশেষে চরম পর্যায়ে পৌঁছালো ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য উত্তেজনা। এবার যোগ করা নতুন 25% শুল্ক 21 দিন পর 27 আগস্ট কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া সিদ্ধান্তটি এমন এক সময় আসলো যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সম্মত হতে রাশিয়াকে চাপ দেওয়ার লক্ষ্যে মস্কোতে অবস্থান করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইতিমধ্যে যুদ্ধবিরতির বিষয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন উইটকফ। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত সরকার। এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। আর ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা দাবি করছেন, ভূ রাজনীতি বা জোটবদ্ধ হওয়ার কোনো কারণে নয়, কেবল অর্থনীতির স্বার্থে রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি। Both public sector companies and private sector companies, because Russia offers very good economics discount. That's the only reason. That's not dictated by the government of India, or there is no such policy on the part of the government of India. So I think it's no love for Russia, it's economics. এদিকে রাশিয়ার জ্বালানি তেল কিনছে চীনও, তবুও তাদের সঙ্গে বাণিজ্য আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তি শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের সবচেয়ে সংকটের মুখোমুখি হচ্ছে বলে শঙ্কা প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়া সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দিতে অবদান রেখেছিলেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও। তাই তো ঐতিহাসিক 36 জুলাইয়ের প্রথম বর্ষপূর্তি ঘিরে আনন্দে মেতেছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। নানা আয়োজনে আগামীর বাংলাদেশের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন গণ অভ্যুত্থানের প্রবাসী অংশীজনেরা। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। 2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ থেকে বিদেশে। শেখ হাসিনার নির্দেশে চালানো বুলেটের গুলিতে যখন পিচডালা কালো পথ রক্তে ভিজে লাল হয়েছিল, তখন গর্জে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। হাজার মাইল দূরে থেকেও প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিলেন এক একজন রেমিটেন্স যোদ্ধা। বিদেশের মাটিতে থেকে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। আন্দোলন ছাড়াও রেমিটেন্স বন্ধ করে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন। এই কাতারে ছিলেন যুক্তরাজ্যে বসবাস করা বাংলাদেশিরাও। দেশে থাকা ছাত্র জনতার পাশাপাশি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের প্রতিবাদের মিশেলে হওয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। 1 বছর পরে সেই বিজয়ের দিনটি উদযাপনে মেতেছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। স্মরণ করছেন 1 বছর আগের 36 জুলাইয়ের স্মৃতি।
স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও মিলন মেলার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের কাছে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেছেন যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা। যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি যে ফ্যাসিবাদের পুনর্বাসন বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমরা চাই সংস্কার সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ। ৩৬ জুলাই ঘিরে যুক্তরাজ্যে হওয়া বর্ষপূর্তির আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন ছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। দেশের কল্যাণে সত্যিকারের বৈষম্যমুক্ত ও ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন গণ অভ্যুত্থানের প্রবাসী অংশীদাররা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আর একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ। ৮ বছর আগে ধারণ ক্ষমতা পূর্ণ হলেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিলে। অতিরিক্ত বর্জ্যে হুমকিতে পরিবেশ। লোড গাড়ি ওঠার সময় যখন কন্ট্রোল না তখন নিচের দিকে পড়ে যাবে। আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার, এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়, কথিত জুম্মল্যান্ডে সমর্থন নেই স্থানীয়দের। সশস্ত্র সংগঠনগুলোর দৌরাত্ম্যে কমছে পর্যটক। আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো, সেটা কোনো দিন হতে পারে না। আমাদের গ্রামের সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব, আপনাদের তা আপনাদের মতো। বর্ষায় বেহাল দশা চট্টগ্রাম নগরীর 100 কিলোমিটার সড়কের খানাখন্দ গর্তে ঘটছে দুর্ঘটনা। 6 জনে ভাগ করে দ্রুত সংস্কারের আশ্বাস কর্পোরেশনের। এবং রাশিয়ার তেল কেনায় ভারতের উপর 25 থেকে বাড়িয়ে 50% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। অন্যায্য ও অযৌক্তিক বলল ভারত। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।